নমস্কার, আমি মাহতাব চৌধুরী। আপনি সুস্থ কি? আজকে এই পর্বে আমরা আবারও পেয়ে গেছি ডক্টর নবাঙ্কুর ঘোষ। তিনি তার ব্যস্ততার সময়ে তিনি আমাদের জিটিভি অ্যাসোসিয়েট উইথ ব্যাকাই নিউজের সকল দর্শকবৃন্দকে আবার শারীরিকভাবে সুস্থ থাকার বিভিন্ন বিষয় নিয়ে আমরা তার সাথে আলোচনা করব। ডাক্তারবাবু, আমরা গত আলোচনাতে আমরা এই পাথর নিয়ে, স্টোন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তার সাথে কিডনি নিয়েও আলোচনা করেছিলাম। তো সেখানে আমার সময়ের বড় আপনার অভাবের কারণের জন্য আমি জিজ্ঞাসা করে উঠতে পারিনি। আমি তাই পুনরাবৃত্তি করেই আপনাকে জিজ্ঞাসা করছি যে এই স্টোন, কিডনি স্টোনের যে চিকিৎসা, এই চিকিৎসা বিষয়টা যদি একটু বলেন। কিডনি বা আমি মানে কিডনি ছাড়াও মূত্রনালী, ব্লাডার স্টোন বলি, এটা নির্ভর করে হচ্ছে যে পাথরটা কোথায় রয়েছে এবং কত বড় পাথর রয়েছে, কিরকম ধরনের সিমটমস হচ্ছে। একটা খুব ভুল ধারণা অনেকের মধ্যে রয়েছে যে কিডনির পাথর যদি কোনো ব্যথা ট্যাথা না করে তাহলে যেমন আছে তেমনি থেকে যাক, পার্টিকুলার যদি। কিন্তু আমি বলবো যে ব্যথা হওয়াটা রোগীর পক্ষে ভালো, কারণ কি উনি অনেক তাড়াতাড়ি জানতে পারেন, উনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান এবং পরীক্ষা নিরীক্ষা করেন, ধরাও পড়ে তাড়াতাড়ি। অনেক ক্ষেত্রে রোগী আসে যে যার কোনো ব্যথা যন্ত্রণা নেই, একটা বিরাট বড় পাথর হয়ে গেছে, উনি বুঝতেও পারেননি এবং হয়তো অনেক ক্ষেত্রে কিডনিটা ফাংশনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের ওই কিডনি কেটে বাদ দেওয়া ছাড়া তখন আর উপায় থাকে। সুতরাং ব্যথাটা কিন্তু ভালো। কিডনির পাথর যেটা বলছিলাম যে নির্ভর করা হচ্ছে সাইজের সাইজ। সাধারণত দেখা গেছে যে 5 মিলিমিটার বা তার ছোট পাথর ওষুধপত্র খেলে ইউরিনেশনে বেরিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক স্টেজে এই খুব ছোট ছোট পাথর নিয়ে যারা আসে তারা আমরা কিছু ওষুধপত্র দিই, জল বেশি করে খেতে বলি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের পাথর ইউরিনেশনে বেরিয়ে চলে যায়। অপেক্ষাকৃত বড় পাথর যেগুলো 5 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটারের মধ্যে পাথর, সেগুলোর ক্ষেত্রে সেগুলো ইউরিনের সঙ্গে ওই ওষুধপত্রের মাধ্যমে 1 সেন্টিমিটার মানে তো অনেকটাই বড়। হ্যাঁ, ওর থেকে ছোট। আচ্ছা, যদি কিডনির পাথর হয় অনেক ক্ষেত্রে এগুলো এই কনজারভেটিভ ট্রিটমেন্টে বেরিয়ে যেতে পারে। যেগুলো বেরোয় না তাদের ক্ষেত্রে আমরা একটা নতুন পদ্ধতিতে চিকিৎসা করি, সেটাকে বলি ESWL বা এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি, বা যেটা খুব সাধারণ পরিভাষায় সবাই বলে লিথোট্রিপসি। জিনিসটা কিছুই নয়, ওই একটা যন্ত্র থাকে যার থেকে শকওয়েভ জেনারেট করা হয়। এই এমন ভাবে জেনারেট করা হয় যে শকওয়েভ গুলো একদম ওই পাথরের উপরই ফোকাসড হয়ে পড়ে। তাতে পাথরটা যেমন পাথরের উপর হাতুড়ি মারলে সেরকম শকওয়েভ গুলো পাথরের উপর ক্রমাগত ধাক্কা দিতে থাকে, তাতে পাথরটা ছোট ছোট টুকরো হয়ে যায়। যখন আমরা চেষ্টা করি যে পাথরগুলো যত সম্ভব ছোট ছোট টুকরো করে দেওয়া, যেমন যত ছোট পাথরের টুকরো হবে তত বেরোনোর সম্ভাবনা বেশি। আচ্ছা, তো সেই পাথরগুলো যখন ছোট ছোট টুকরো হয়ে যায় বা গুঁড়ো হয়ে যায়, সেই গুঁড়োগুলো তখন ইউরিনেশনে বেরিয়ে চলে। আচ্ছা, তো সেটা হয়তো একবারে হয় না, সেক্ষেত্রে ওই একাধিকবার হয়তো করতে হয়। কিন্তু এই পদ্ধতির সুবিধা হচ্ছে যে এটা কোনো অপারেশন নয় বা কোনো, এটা একটা পদ্ধতি যেটা কোনো কাটা ছেঁড়ার ব্যাপার নেই, কোনো অ্যানাস্থেসিয়ার ব্যাপার নেই, কোনো বিনা কাটা ছেঁড়াতেই এটা সম্ভব। কোনো অ্যানাস্থেসিয়াও লাগে না, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েই হয়ে যায় এবং রোগী সেই দিনের দিনে বাড়ি চলে যেতে পারে। তো এটা কি খুব তাহলে বিশাল ব্যয়বহুল কি? হ্যাঁ, যে মেশিনটা ব্যবহার করা হয় সেই মেশিনটা একটু কস্টলি। তো খুব ভালো বড় হসপিটাল ছাড়া সাধারণের পক্ষে মানে এই চিকিৎসাকে আমাদের মুর্শিদাবাদে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে কোথাও এই চিকিৎসা অ্যাভেলেবল না, কলকাতায় অ্যাভেলেবল। তো অদূর ভবিষ্যতে কি মুর্শিদাবাদে এরকম ধরনের চিকিৎসা হলে তো অবশ্যই ভালো হয়। তো কেউ না কেউ অবশ্যই আমরা আশা রাখি যে মুর্শিদাবাদে আজকে অনেক বড় বড় চিকিৎসা হচ্ছে, অনেক বড় বড় প্রাইভেট নার্সিংহোম আছে এবং আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেটা শুধুমাত্র হাসপাতাল ছিল, আজকে কিন্তু সেটা একটা মেডিকেল কলেজ। অর্থাৎ দিবা রাত্রি সেখানে ডাক্তার আমরা পাই এবং ডাক্তার সেবিকা থেকে শুরু করে সবই আমরা পাই।
আচ্ছা নবাঙ্কুর বাবু, আর একটা জিনিসে আমি এটা যাব। শেষ করে নাও। হ্যাঁ হ্যাঁ, মানে এই ট্রিটমেন্টের বিষয়ে বলছিলাম যে এটা তো খুব খরচাবহুল, মানে এরকম সিমিলারিটি আর কিছু? না, এর থেকে বড় যে পাথরগুলো মানে অ্যাক্সিডেন্টের বড় পাথর, সেগুলো এই এসডব্লিউ করা যায়, কিন্তু তাতে সাফল্যের হারটা অনেকটা কমে আসে। আচ্ছা, তো সেই পাথরগুলো ক্ষেত্রে আমরা যেটা করি, মানে ধরুন অ্যাক্সিডেন্ট বড় 1.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, আরো বড় বড় পাথর নিয়েও আসে। মানে 2 সেন্টিমিটার? হ্যাঁ, আরো বড়। আরে সর্বনাশ, মানে আপনার দেখা সবথেকে বড় সাইজ আমরা কোন একটা অপারেশন পেশেন্টের? করেছিলাম পেশেন্টের, তার পাথরটা আমাদের কেটে অপারেশন করে বার করতে হয়েছে, কারণ সেটা এত বড়, সেটা মাইক্রোসার্জারি করে করা যায়নি। সেটা প্রায় 5.5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। ওরে সর্বনাশ। যাই হোক, মানে এই ধরনের যে পাথর থাকলে সেক্ষেত্রে আমরা একটা মাইক্রোসার্জারি করি, সেটাকে বলে পিসিএনএল, পারকুটেনাস নেফ্রোলিথোট্রিপসি। এটাকে মানে জনপ্রিয়ভাবে ওই কিহোল সার্জারি বলে। একটা পিঠে ছোট ফুটো করা হয়, এই চামড়া থেকে কিডনি পর্যন্ত একটা রাস্তা ট্র্যাক তৈরি করা হয়। সেই ট্র্যাকটার মধ্যে দিয়ে আমরা একটা যন্ত্র ঢোকাই, নেফ্রোস্কোপ বলে, যার মধ্যে ক্যামেরা থাকে। আমরা কিডনির মধ্যে ঢুকে যেতে পারি, ঢুকে যেই জায়গাটায় পাথরটা আছে সেই জায়গায় গিয়ে, যদি ছোট পাথর হয় আমরা রাস্তা বার করে দিই, যদি বড় পাথর হয় ভেঙে টুকরো টুকরো করে ওই রাস্তা দিয়ে বার। এটা সুবিধা হচ্ছে যে ওপেন সার্জারি বা কেটে অপারেশন যেটা করা হয় সেটা তো পুরোপুরি ব্লাইন্ড, মানে আঙুল ফিল করে করে পাথর বার। আচ্ছা, তো এটাতে যেহেতু আমরা কিডনির মধ্যে ঢুকে যেতে পারছি এবং চোখের সামনে দেখতে পাচ্ছি, তো পাথর ছেড়ে আসার সম্ভাবনাটা অনেক কমে যায়। যদিও সবাই একটা পপুলার, সবাই ভাবে যে মাইক্রো সার্জারি করলে পাথর রয়ে যায়। অনেকেই আমার রোগী বলে যে না, আপনি ডাক্তার কেটে অপারেশন করে দিন, কেন কি পাথর মাইক্রো সার্জারি করলে পাথর রয়ে যায়। এটা কিন্তু ভুল ধারণা। বরং মাইক্রো সার্জারি করলেই পাথর কমপ্লিট ক্লিয়ারেন্স হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং এর অ্যাডভান্টেজটাও বিরাট। মানে একটা রোগী যার কেটে অপারেশন করা হচ্ছে, তার এত বড় একটা কাটার দাগ থাকছে, তাকে 7 দিন ভর্তি থাকতে হচ্ছে, 1 মাস বাড়ি থেকে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, সেই ঘাড় সুখ হচ্ছে না। এখানে একটা ছোট্ট ফুটো করা হচ্ছে, পেশেন্ট 3 দিন ভর্তি থাকছে, 3 দিন পরে পেশেন্ট হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। মানে 3 দিনই পেশেন্ট সুস্থ হয়ে গেছে? 3 দিনই পেশেন্ট সুস্থ। আমার তো একটা পেশেন্ট 1 সপ্তাহ পরে উনি তো পাহাড়ে চড়তে চলে গেলেন। আরে সর্বনাশ। আচ্ছা, এই সার্জারি তো এখন বহরমপুরে হচ্ছে, এই সার্জারি বহরমপুরে হচ্ছে প্রায় লাস্ট 3-4 বছর ধরে আমরা করছি। লাস্ট 3-4 বছর প্রত্যেক বছরই আমরা প্রায় 100 থেকে 150 পেশেন্ট এই ধরনের সার্জারি করেছি। যথেষ্ট ভালো সাকসেস রেট আমাদের, প্রায় মোর দ্যান 95%। মোর দ্যান 95% যেটা আমরা কমপ্লিটলি স্টোনটা ক্লিয়ার করে দিতে পারছি। বাহ, তার মানে আমাদের মুর্শিদাবাদে আজকে এই সার্জারি হচ্ছে, এবং সেক্ষেত্রে ডাক্তারবাবুর কথা অনুযায়ী প্রায় 95% সাকসেস আপনারা পেয়েছেন। এবং আমি এই কিডনি সংক্রান্ত বিষয়ে যতটুকু তথ্য জানতে পারলাম, আমি তো অন্তত নিজেকে সুস্থ রাখার অনেক চেষ্টা করব, এবং আমার মনে হয় আপনাদেরও নিজেদেরকে সুস্থ রাখার উচিত, কারণ স্বাস্থ্যই সম্পদ। আমি এবার দ্বিতীয় জায়গাটায় যেটা যাব, কারণ কিডনি একটা খুবই জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা আমরা পূর্ববর্তী যে আপনার সময় ছিল সেই সময় সেই এপিসোডে আমরা নিয়ে আলোচনা করেছি, এবং সেটার চিকিৎসা পদ্ধতি আমরা এই এপিসোডে আলোচনা করলাম। আমরা এবার চলে যাব হচ্ছে কিডনির পরে আরেকটি যেটা জটিল অঙ্গ, সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এই প্রস্টেট গ্ল্যান্ড ফাংশনটা কি? আমাদের যারা পুরুষ, তাদের মূত্রথলির ঠিক নিচে একটা গ্ল্যান্ড থাকে, মানে মূত্রনালী যেখান থেকে শুরু হয়েছে তার চারপাশে। বয়স হলে এই প্রত্যেকেরই বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়। আমাদের শরীরে টেস্টোস্টেরন বলে একটা হরমোন থাকে, পুরুষ হরমোন যেটি, সেটা আস্তে আস্তে কমতে থাকে। তো সেই সমস্ত হরমোনাল চেঞ্জের জন্য এই প্রস্টেট গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হয়। এটা সবারই হয়, মানে এটা হবে, সেটা সবারই হবে, কিন্তু সবার ক্ষেত্রে সমান সিমটম করে না। যেহেতু এই প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে মূত্রনালীর ঠিক চারপাশ ঘিরে, তো যখন প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়, অনেক ক্ষেত্রে এটা মূত্রনালীটাকে আস্তে আস্তে চেপে দেয়, মানে তার ডোমেনটাকে আস্তে আস্তে শুরু হয়ে আসে, ফলে ইউরিনটা বেরোনোর ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি। বা সেটা সবার ক্ষেত্রে সমান হয় না, কারোর ক্ষেত্রে হয়তো খুব অল্প সিমটম হয়, কারোর ক্ষেত্রে কোনো সিমটমই হয় না, বা কারোর ক্ষেত্রে একদম পেটের রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেয়। আচ্ছা, তো পেছে তখন ক্ষেত্রে পেছে একদম সম্পূর্ণ আটকে যেতে পারে, তাদের কোনো ক্যাথেটার পরিয়ে ইউরিন করতে হতে পারে। এটা ছাড়া তো আরো কিছু কিছু সিমটমস করতে পারে, যেমন এই প্রস্টেট গ্ল্যান্ড যদি খুব বড় হয়, থেকে ব্লিডিং, মানে রক্ত ব্লিডিং হতে পারে, পেছে ইউরিন আসতে পারে, যেমন হিমাচুরিয়া বলি, বারবার ইনফেকশন করতে পারে,
প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যে ইউরিন অনেকটা জমে থাকে, তার সেই জমা ইউরিনে পাথর হতে পারে। এবং যদি নেগলেক্টেড পেশেন্ট, যারা এরকম বহুদিন ধরে অনেকটা ইউরিন জমে থাকছে, তারপরে কিডনি যখন পেচ্ছাপের থলি ধারণ ক্ষমতা সম্পূর্ণ শেষ হয়ে যায়, তখন যে অতিরিক্ত ইউরিন সেটা মূত্রনালী কিডনিকে ফুলিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে কিডনিও সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বাপরে, মানে প্রস্টেট গ্ল্যান্ড একটা অতীব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের শরীরে। আমরা এ বিষয়ে আরো কথা বলে নেব, এর মধ্যে নেব ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, বিরতির পর আবার। আচ্ছা ডাক্তারবাবু, যেটাতে আমরা ছিলাম যে প্রস্টেট গ্ল্যান্ড, তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শুধুমাত্র পুরুষদেরই থাকে, এটা মহিলাদের কোনো ধরনের কোনো বিষয় নেই। এবং আপনি বললেন যে এটা মানে এমনও হতে পারে যে ইউরিন দিয়ে ব্লাড পর্যন্ত আসতে পারে, তো এটা থেকে বাঁচার কোনো উপায়? না, এটা তো যেটা বললাম যে বয়স হলে সবারই প্রস্টেট বড় হয়, কিন্তু সবার ক্ষেত্রে এর এফেক্টটা সমান হয় না। কারো কারোর ক্ষেত্রে হয়তো কোনো সিমটমই থাকে না, কারো কারোর ক্ষেত্রে খুব সিরিয়াস সিমটমস হয়, যে পেচ্ছাপ আটকে যেতে পারে সেরকম সিমটমস হতে পারে। তো এটা প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়াটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিছুটা জেনেটিক, মানে যাদের বাবা বা ঠাকুরদার যদি কারো প্রস্টেট বড় থাকে তাহলে তাদের পরবর্তী পুরুষের ক্ষেত্রে প্রস্টেট হতে পারে। কিন্তু অ্যাজ সাচ প্রিভেনশন, মানে আমাদের খাদ্যাভ্যাস বা অন্য কোনো ভাবে এটাকে প্রিভেন্টেবল ডিজিজ। আচ্ছা, আমি এটা শুনেছি যে আজকে বলা হয় যে বসে বাথরুম করো ছেলেদেরকে, তো শুনেছি নাকি মানে একসময় গুরুজনরা বলতেন যে দাঁড়িয়ে বাথরুম করলে শরীরের উপরে ক্ষতি করে, তো সেটা কি মানে প্রস্টেট গ্ল্যান্ডের ক্ষতি করে বা এই ধরনের এটার সাথে কোনো রিলেশন নেই? অর্থাৎ এটা সম্পূর্ণ একটি অন্ধ ধারণা, এটা আপনারা জেনে রাখবেন, এটা একটি সম্পূর্ণ অন্ধ ধারণা, এটার সাথে কোনো ধরনের কোনো রিলেশন নেই। আচ্ছা ডাক্তারবাবু, আর একটা বিষয়, সেটা হচ্ছে এই প্রস্টেট গ্ল্যান্ডের যে বিষয়, মানে যেরকম রোগগুলো আপনি বললেন যে পেচ্ছাপের সাথে ব্লিডিং আসতে পারে, এটা পেচ্ছাপের থলি আকার বেড়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, তো এটার চিকিৎসার পদ্ধতিটা কি আছে? ফরচুনেটলি প্রস্টেট গ্ল্যান্ড যাতে বড় হয়ে যেতে সিমটমস হয়, প্রায় 80 থেকে 90% ক্ষেত্রেই এখন এত ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে যে ওষুধের মাধ্যমে কিন্তু এই বেশিরভাগ সিমটমস কন্ট্রোল করে নেওয়া সম্ভব। তো প্রস্টেট গ্ল্যান্ডের অপারেশন করতে হয় এরকম রোগীর সংখ্যা বাস্তবে কি খুবই কম। আচ্ছা, কারণ লোকে অনেকে ডাক্তারের কাছে যেতে চান না, এই ভয়ে যে ডাক্তারবাবু গেলেই বলবেন অপারেশন করে দেবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মানে ওষুধ দিয়েও বিষয়টা এখন খুব ভালো ভালো প্রস্টেটের বিপিএইচ প্রস্টেট, তার ওষুধ বেরিয়ে গেছে এবং 80 থেকে 90% ক্ষেত্রে ওষুধেই কাজ করে যায়। খুব কম শতাংশ কিছু ক্ষেত্রে, যেমন হয়তো ওষুধে কাজ করছে না বা কিংবা কিছু কিছু স্পেসিফিক ইন্ডিকেশন রয়েছে অপারেশন করা যায়, যেটা বললাম বারবার রক্ত বেরোচ্ছে, বারবার ইনফেকশন হচ্ছে, কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু কিছু স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া এখন অপারেশনের স্কোপ খুবই মানে রক্ত বেরোচ্ছে মানে কি, মানে ইউরিনের কালারটা কি রেড হয়ে যায়? আচ্ছা আচ্ছা, রক্ত কালারটা হিমাচুরিয়া বলে আমাদের। আচ্ছা, তো এই সেক্ষেত্রে মানে মেডিসিনের মাধ্যম দিয়ে উইদাউট সার্জারি এই সমস্যাকে দূরীভূতকরণ করা যায়। এটা কত বছর থেকে পুরুষদের কত বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে? প্রস্টেট গ্ল্যান্ড বললাম এটা বয়সের উপর নির্ভর করে। মোটামুটি 40 থেকে 50, মানে 50 বছর বয়সের পর থেকে প্রস্টেট গ্ল্যান্ড বড় হতে শুরু করে। 40 থেকে 50 তো দেখা গেছে বিভিন্ন অটোপসি স্টাডি, মানে মানুষ মারা যাওয়ার পরে দেহে কাটা ছেঁড়া হয়, অটোপসি করা হয়, তো সেক্ষেত্রে দেখা গেছে 40 বছরের ঊর্ধ্বে পুরুষের ক্ষেত্রে 40% ক্ষেত্রে, 50 বছরের ক্ষেত্রে 50% ক্ষেত্রে, 80 বছরের ঊর্ধ্বে প্রায় 80% ক্ষেত্রে প্রস্টেট বড় হয়েছে। আচ্ছা, সুতরাং এটা যত বয়স বাড়বে তত বিপিএইচ ইনসিডেন্সও তত বাড়তে থাকবে। আচ্ছা, এর সাথে সাংসারিক বিষয়ের সাথে কোনো ধরনের তো এটার যোগসূত্র নেই? আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাইবো যে এই প্রস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে,
এটা যদি কেউ কোনো মানে যার যদি কারো সমস্যা হয়, সেটা কেটে বাদ দিলে শারীরিকভাবে কোনো ধরনের সমস্যা হয় কি না, কোনো সমস্যা খুব একটা মানে প্রস্টেট বড় হয়ে আমাদের যে সিমটমস করে, ঠিক প্রস্টেট গ্ল্যান্ড আমাদের শরীরের জন্য খুব জরুরি কিছু নয়, খুব জরুরি। এটা কেটে বাদ দিয়ে দিলে মানে পার্টিকুলার যে বয়সে অপারেশন করা হয় সেই বয়সে আর প্রস্টেটের খুব একটা কোনো ফাংশন থাকে না, খুব একটা ফাংশন থাকে না। তো প্রস্টেট গ্ল্যান্ডে যে ধরনের সমস্যা আমরা জানতে পারলাম, এবং সেটা আমরা এটাও জানতে পারলাম যে আমরা বাই দ্য মেডিসিন অর্থাৎ ওষুধের মাধ্যমেই আজকে অনেক নতুন নতুন ধরনের ওষুধ মার্কেটে এসেছে, এবং সেই ওষুধের মাধ্যমেই সুচিকিৎসা করা যাচ্ছে। এবং যারা এই সমস্যায় অর্থাৎ পুরুষরা, যে সমস্ত পুরুষরা ধরুন অতিরিক্ত পেচ্ছাপ হচ্ছে বা পেচ্ছাপের কালার রক্তের মাধ্যমের মতন লাগছে, এবং আচ্ছা এটাতে কোনো যন্ত্রণা বা সেরকম কিছু হয় কি? না, যন্ত্রণা এটাতে কোনো ধরনের যন্ত্রণা হতে পারে যদি হঠাৎ করে ইউরিন আটকে যায়, তখন পেচ্ছাপের থলি ফুলে যায়, তখন সেই সময় আচ্ছা, মানে পেচ্ছাপের থলিতে কোনো কারণে যদি পেচ্ছাপ আটকে যায় তাহলে একটা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা হতে পারে। আদারওয়াইজ পেচ্ছাপ আটকে যাওয়া বা বিপুল পরিমাণে পেচ্ছাপ হওয়া, সেই বিষয়ে যদি কোনো ধরনের কোনো পরামর্শ ডাক্তারবাবুর সাথে নেওয়ার দরকার থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবু সোমবার মনমোহিনীতে উনি দেখেন, এবং লালদিঘিতে উনি প্রতি রবিবার বসেন। তার যোগাযোগের নাম্বার আমি আমার প্রোগ্রামের শেষে আর একবার আমি বলে দেব। এখন আমি যেটা বলছি, তার নাম্বার, তার যোগাযোগের নাম্বার হচ্ছে 9088109999, অর্থাৎ 9088109999। আচ্ছা, এই প্রস্টেট গ্ল্যান্ডের আরেকটা জিনিস আমি যেটা শুনেছি, যে এটা পরবর্তীতে নাকি পুরুষদের একটা ক্যান্সারে রূপান্তরিত হয়, এটা কি ঠিক? প্রস্টেট গ্ল্যান্ডে যে বয়স হলে প্রস্টেট বড় হয়, এটা আমাদের বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, তেমনি কিছু কিছু ক্ষেত্রে যে প্রস্টেটের গ্রোথটা হচ্ছে ওটা ক্যান্সারের জন্যও হতে পারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সারের কিন্তু আলাদা করে কোনো সিমটম হয় না, আলাদা কোনো সিমটম হয় না, মানে প্রথম দিকে। আচ্ছা, তো প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার জন্য যে যা সিমটমস হয়, যেগুলো আমি তোকে বললাম, বাবার একবার বলছি যে রুগীদের হয়তো বারবার ইউরিন হলো, যেটা ফ্রিকোয়েন্সি, রাত্রিবেলা বারবার উঠতে হচ্ছে, নকচুরিয়া, ইউরিন পেলে যখন পাচ্ছেন ইউরিন ধরে রাখতে পারছেন না, সঙ্গে সঙ্গে আর্জেন্সি, বা ইউরিনের সঙ্গে রক্ত আসা, হিমাচুরিয়া, এগুলো সবই কিন্তু মানে প্রস্টেট বড় হওয়ারও সিমটমস। আচ্ছা, প্রস্টেট ক্যান্সারের জন্য যে সিমটমস গুলো হতে পারে, যে মানে যেমন ধরুন এই ইউরিনের প্রচন্ড রক্ত আসছে, অথবা গায়ে হাত পায়ে ব্যথা, রেকটামের মধ্যে ব্যথা, সেগুলো হয় অনেক অ্যাডভান্স স্টেজে, মানে যখন অলরেডি ক্যান্সারটা প্রস্টেট গ্ল্যান্ড থেকে বা ছড়িয়ে অন্য জায়গায় ছড়িয়ে গেছে। তো সেই জন্যে এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রস্টেট গ্ল্যান্ড ক্যান্সার যদি হয়, সেটা খুব প্রাথমিক অবস্থায় ধরা, মানে যে সময় তার কোনো সিমটম নেই, যে সময় ক্যান্সারটা প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যেই রয়েছে, কারণ সেই অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায়, রোগীর রেজাল্ট অনেক ভালো হয়, রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া সম্ভব। সেই ট্রিটমেন্টের সিস্টেমটা যদি একটু বলেন, মানে কিভাবে বিষয়টা হয়? প্রস্টেট ক্যান্সার হয়েছে কিনা ধরার একটা পদ্ধতি রয়েছে, সেটাকে বলে পিএসএ, ব্লাডের রক্তে পিএসএ বলে একটা হরমোন প্রস্টেট গ্ল্যান্ড থেকে বেরোয়। দেখা গেছে যাদের ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে এই পিএসএ এর পরিমাণটা অনেক বেড়ে যায়। তো এর কোনো সেফ লিমিট নেই, তো তবু মোটামুটি একটা আরবিট্রারি ভাবে ধরা হয় যে 4-এর কম পিএসএ থাকলে প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক কম, 4-এর বেশি থাকলে প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমরা যত প্রস্টেট পেশেন্ট আসে তাদের সবাইকে একটা ডক্টর পিএসএ টেস্ট করে। তো মানে ক্যান্সারিং এ ওটা, মানে যদি প্রস্টেট ক্যান্সার, এটা নিয়ে এটাও বলতে চাই যে পিএসএ বেশি হওয়া মানেই যে ক্যান্সার, এরকম নয়। আচ্ছা, ক্যান্সার ছাড়া আরো অনেক কারণে পিএসএ বাড়তে পারে, মানে ইনফেকশনের জন্য বাড়তে পারে, প্রস্টেটাইটিস বলে একটা রোগ আছে তার জন্য বাড়তে পারে। তো সেই জন্য শুধু যে মানে পিএসএ বেশি হওয়া মানেই যে তার ক্যান্সার হয়েছে, এটা ধরে নেওয়াটা ঠিক না। আমরা অনেক ক্ষেত্রেই পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিই, আরেকবার পিএসএ করতে বলি। যদি দ্বিতীয় পিএসএটাও দেখা যায় যে অনেক বেশি বা আগের তুলনায় আরো বাড়ছে, রাইজিং ট্রেন্ড, তখন আমাদের একটা সন্দেহ থাকে যে প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়ার সন্দেহটা আরো জোরদার হয়। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে বলে ট্রান্স গাইডেড প্রস্টেট বায়োপসি। আমরা প্রস্টেট গ্ল্যান্ড থেকে ওই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, আল্ট্রাসাউন্ড প্রোবের মাধ্যমে
প্রস্টেট গ্ল্যান্ড থেকে ছোট ছোট বায়োপসি, মানে বায়োপসি মানে ওই কাটার কাটা না, এটা একটা ট্রু কাট গান পাওয়া যায়, বেসিক্যালি নিডলের মতো, নিডল বায়োপসি। আচ্ছা, ছোট ঢুকিয়ে প্রস্টেট থেকে টিস্যু নিয়ে সেটা পরীক্ষা করে দেখা হয় যে ক্যান্সার হয়েছে কি। আচ্ছা, তাহলে মানে প্রস্টেট গ্ল্যান্ড ক্যান্সারের কোনো পূর্ব মুহূর্ত যদি পেচ্ছাপের মাধ্যমে যদি রক্ত প্রবাহিত হয় তাহলে, এবং ডাক্তারবাবু যেটা বললেন সারা শরীরে ব্যথা এই ধরনের যদি হয়, তাহলে অবশ্যই আপনি খুবই শীঘ্রই সময় নষ্ট না করে আপনি ইউরোলজিস্ট ডাক্তারের সাথে 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 যোগাযোগই করুন, যাতে এটা পরবর্তীতে কোনো বড় আকার ধারণ না করে। কারণ কোনো বাড়িতে কোনো ব্যক্তির বিয়োগান্ত ঘটলে সে বাড়িতে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়, অনেক ঝড়ের সম্মুখীন হতে হয়। আচ্ছা, এই প্রস্টেট গ্ল্যান্ডের এমনি তো আমরা জানি যে বয়সকালে যারা আমরা পুরুষরা তাদের পেচ্ছাপের প্রবণতাটা একটু বেশি থাকে, এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের নার্ভ বা টিস্যুর ক্ষমতাও তো কমে যায়। তো সেটা বয়স সন্ধি হিসাবে সমস্যাটা না, এটা প্রস্টেট গ্ল্যান্ডি থেকেই সমস্যাটা হচ্ছে, সেটা আমরা বুঝতে কিভাবে পারবো? না, বয়স হলে যে সবার ক্ষেত্রে যে পেচ্ছাপ ধরে রাখার ক্ষমতা কমে যায় সেরকম নয়। এই যে বললাম, আমরা তখন যখন সন্দেহ করি যে এটা প্রস্টেট গ্ল্যান্ডের জন্য হতে পারে, প্রস্টেট বড় হওয়ার জন্য, বিপি যেটাকে আমরা বলি, প্রস্টেট, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। যেমন আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি যে প্রস্টেটের সাইজ কতটা পেচ্ছাপ জমে থাকছে। তারপরে আমরা পিএসএফ যেটা বললাম, আমরা সব পেশেন্টকে রুটিন দিয়ে করাই, যাতে ক্যান্সার যদি থাকে সেটা খুব আর্লি অবস্থায় যে ধরা পড়ে এবং করা যায়। এবং যদি সত্যি বেশি থাকে তাহলে বায়োপসি করে যাতে ক্যান্সারটা খুব আর্লি স্টেজে ধরা যায়, যাতে সেই সমস্ত মানে আর্লি স্টেজে যদি প্রস্টেট ক্যান্সার, এটা আমি খুব স্ট্রেস দিয়ে বলতে চাই। সবাই ভাবে ক্যান্সার মানে হচ্ছে আমার সে জীবন শেষ হয়ে গেল, আমি আর বাঁচবো না। এটা কিন্তু ঠিক প্রস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে সত্যি নয়। মানে প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার অন্য শরীরের অন্য ক্যান্সারের মতো নয়। প্রস্টেট ক্যান্সার খুব ধীরে ধীরে বড় হয়, খুব ধীরে ধীরে, বেশিরভাগ ক্ষেত্রে খুব ধীরে ধীরে ছড়ায়, এবং যার শরীরে ছড়িয়ে গেছে সারা শরীরে, সেই অবস্থাতেও কিন্তু রোগী ভালো চিকিৎসা হলে অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে, যেটা অন্য ক্যান্সারের ক্ষেত্রে নয়। এবং খুব প্রস্টেট ক্যান্সার যদি খুব আর্লি স্টেজে ধরা যায়, চিকিৎসা করা যায়, রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। মানে আর্লি স্টেজে যদি প্রস্টেট গ্ল্যান্ড ক্যান্সার ধরা যায় তাহলে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করা যায়। এবং শুধু তা না, যদি একটু সময়ের গাফিলতির কারণে যদি পরবর্তী স্টেজেও যদি প্রস্টেট গ্ল্যান্ড ক্যান্সার ধরা পড়ে, সেক্ষেত্রেও ভালো ট্রিটমেন্ট এখন বেরিয়েছে। আপনাদের, আমাদের মুর্শিদাবাদের সকল দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন, যদি কোনো মুহূর্তে আপনাদের সেরকম ধরনের কোনো সিমটম ফিল হয় যে আমার পেচ্ছাপ বেশি হচ্ছে, বা হয়তো আমার পেচ্ছাপ আটকে গেছে, বা পেচ্ছাপের কালার যেটা থাকে ডাক্তারবাবু যেরকম বললেন, অর্থাৎ রক্ত মতন কালার, এবার সেই কালারটা কি মানে একদম এক্স্যাক্ট রেড হয় না হালকা লালাভ? সেটা ডিপেন্ড করে হচ্ছে যে কতটা রক্ত বেরোচ্ছে। যদি খুব বেশি পরিমাণে বেরোলে তার একদম গাঢ় লাল হতে পারে, অল্প অল্প বেরোলে হালকা হতে পারে। কিন্তু আমি বলবো যে এই সিমটমগুলো যেটা বললাম, এগুলো হচ্ছে খুব অ্যাডভান্স স্টেজের, তো এত অব্দি ওয়েট করা উচিত নয়। আর তার আগেই, মানে যখনই মনে হবে যে প্রস্টেট বড় হয়েছে, তখনই গিয়ে ডাক্তার দেখানো উচিত এবং পিএসএ পরীক্ষা করা উচিত, যাতে আমরা খুব তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি আপনি ডাক্তারবাবুর কাছে আসবেন, আপনি তত তাড়াতাড়ি সুচিকিৎসা পাবেন। অর্থাৎ ডাক্তারবাবু এটা বলতে চাইছেন যে বেশি দেরি নয় বা গাফিলতি করা নয়, কারণ গাফিলতি করলে আজকে আপনি অসুস্থ হবেন, আপনার সাথে আপনার গোটা পরিবার অসুস্থ হবে। তার থেকে এটা ভালো নয় কি যে আপনি নিজে সুস্থ থাকুন? ডাক্তারবাবু, এই প্রস্টেট গ্ল্যান্ডের আর কি কোনো অত্যাধুনিক চিকিৎসা বা সেই ধরনের যদি কিছু বিষয় সম্বন্ধে যদি একটু আমাদের দর্শকবৃন্দদেরকে বলেন। এখনো পর্যন্ত যেটা প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে, বিনাইন প্রস্টেট গ্ল্যান্ড বলছি, বিপিএইচ, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, মানে যেটা সারা পৃথিবীতে করা হয়, সেটা হচ্ছে একটা মাইক্রোসার্জারি, যেটাকে বলে টিউআর। এটাতে ওই প্রস্টেট মানে কোনো কাটা ছেঁড়া ব্যাপার থাকে না, প্রস্রাবের রাস্তা দিয়ে একটা যন্ত্র ঢোকানো হয়, যার মাথায় ক্যামেরা লাগানো থাকে। তো সেটা আমরা দেখে নিই কোথায় কত বড় প্রস্টেট আছে, কি প্রস্টেট কোথায় আছে, এবং সেই আন্ডার ডাইরেক্ট ভিশন আমরা প্রস্টেট গ্ল্যান্ডটাকে ডায়াথামির মাধ্যমে ছোট ছোট টুকরো করে
বার করবো। মানে কেটে কেটে বার যেভাবে করা। মানে কিডনির সিস্টেমটা আছে ঠিক একই প্রসিডিং। না, এটা তো ওটাতে হ্যাঁ, ওখানে যেমন পাথরকে পুরো করে বার করেছিল, হ্যাঁ। এক্ষেত্রে পস্টেলেনটাকে ছোট ছোট কেটে টুকরো করে চিপস করে হ্যাঁ। পেছনে রাস্তা দিয়ে বের করে দেবো। কোনো মেডিসিন মাধ্যম? মেডিসিন তো যাদের অপারেশন দরকার হচ্ছে না তাদের হ্যাঁ। ক্ষেত্রে। তারপরে পরবর্তীকালে এখন যেটা এসেছে, যে যেটা আমরা ডায়াথামি মেশিনের মাধ্যমে প্রস্টেলেনটা কাটা হচ্ছে, সেটা না করে লেজারের মাধ্যমে প্রস্টেলেনটা কেটে ছোট ছোট টুকরো করে বার করা, লেজার প্রস্টেক্টমি বা হুলেট যেটা বলে, হলমিয়াম লেজার নিউক্লিয়েশন অফ প্রস্টেট। তো সেটার ক্ষেত্রে মানে পেশেন্টকে কতদিন অ্যাডমিট থাকতে হয়? পেশেন্টকে, এগুলো তো সব মাইক্রো সার্জারি, পেশেন্টকে বেশি দিন থাকার দরকার হয় না। আমরা মোটামুটি 2 দিন পরেই পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে সুস্থ বাড়ি করে পাঠিয়ে দিই। বাড়ি পাঠায়। তো আপনি আজকে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে আপনি চিকিৎসাতে আপনি যুক্ত, তো সেক্ষেত্রে মুর্শিদাবাদে আপনি কতটা দেখেছেন যে এই সংক্রান্ত পেশেন্ট কতটা অবগত নিজেকে এই বিষয়টা নিয়ে? সেটা তো একটু সমস্যা রয়েছে, পার্টিকুলারলি যারা গ্রামাঞ্চলে থাকেন তারা, আপনি যেটা বললেন সেটা সবসময় মানে নিজেদের সিমটমস গুলোকে অতটা গুরুত্ব দেন না। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশেন্ট রুগী এসেছে, উনি বুঝতেও পারছেন না, ওনার পেটে হাত দিয়ে আমরা দেখেছি পেছনে পেছনে বিরাট ফুলে আছে। আর যেহেতু এইগুলো কোনো ক্রনিক রিটেনশন, যেহেতু যেটা অনেক দিন ধরে একটু একটু করে ফুলে, সেই ক্রনিক রিটেনশনে কোনো ব্যথা যন্ত্রণা থাকে না, তো রুগী নিজেও বুঝতে পারে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তার সেই ব্যাক প্রেশারে কিডনির মধ্যে জল জমতে শুরু হয়েছে, কিডনিটা নষ্ট হয়ে গেছে, ক্রিয়েটিন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে রিভার্সাল, মানে আর রুগীকে মানে অপারেশন তাকে করেও তাকে operation কিডনিটা করে- নরমাল অবস্থায় ফিরে নরমাল অবস্থায় আনা যায়নি। আনা যায় না। তো সেই জিনিসটা একটু সচেতনতার অভাব রয়েছে ডেফিনেটলি। তো সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে যে যাতে মানুষ একটু সচেতন হন, মানে এই রোগগুলোকে পুষে না রেখে আরো তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান এবং তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করুন। ট্রিটমেন্ট করুন। অবশ্যই আমরা ডক্টর নবাঙ্কুর ঘোষের কাছ থেকে আজকে আমরা অনেক তথ্য জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, এবং আমি আপনাদেরকে অর্থাৎ দর্শক বৃন্দদেরকে আমি অনুরোধ করব, কোনো বিষয় ছোট করে নেবেন না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় অনেক বড় আকার ধারণ করতে পারে। হয়তো আমাদের কিডনি, আমাদের প্রস্টেট গ্ল্যান্ড বা সেটার সঙ্গে জড়িত সেটার সাথে জড়িত অনেক অঙ্গ আছে, যেটা বিষয় আমরা হয়তো জানি না। যদি কখনো কোনো মুহূর্তে আজকে পিঠের কাছাকাছি যন্ত্রণা, বা হয়তো পেচ্ছাপ করতে কোনো ধরনের সমস্যা, বা হয়তো পেচ্ছাপের রং পরিবর্তন হয়ে গেছে, নিজে চিকিৎসা না করে সরাসরি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। কারণ তিনি হচ্ছেন, আমরা সাধারণভাবে জানি যে ভগবানের পরে ডাক্তারের নাম আসেন, কারণ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, ডাক্তার আমাদেরকে সুস্থ রাখেন। তো সেই সুস্থতার নিয়ে আমরা আজকে আপনি সুস্থ কি এই অনুষ্ঠান, এবং ডক্টর নবাঙ্কুর ঘোষের সাথে যোগাযোগ করতে পারবেন। তিনি বসেন প্রতি শুক্রবার মনমোহিনীতে এবং প্রতি রবিবার লালদিঘিতে। তাকে যোগাযোগ করার জন্য তার যোগাযোগ নাম্বার হচ্ছে 9088109999। আমি আবার রিপিট করছি, 9088109999। ইংরেজিতে 9088109999। নমস্কার।